পশ্চিমবঙ্গ থেকে মাত্র 51 কিলোমিটার দূরে অসমের কোকড়াঝাড়ে ঘাঁটি গেড়ে বড়সড় কোনো ছক কষছিল আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা। নদীর চরকে কাজে লাগিয়ে তৈরি হয়েছিল জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রথম জঙ্গিদের সেই ঘাঁটির একেবারে ভেতরে পৌঁছল এবিপি আনন্দ। এখনো সেখানে রয়েছে বাঁশের কাঠামো, ত্রিপলের আচ্ছাদন, যেখানে আগ্নেয়াস্ত্র চালানো, আইডি ব্যবহার শেখানো হতো বলে গোয়েন্দাদের অনুমান। অসমে বাংলাদেশি জঙ্গিদের ঘাঁটিতে পৌঁছল এবিপি আনন্দ। জঙ্গিদের ট্রেনিং ক্যাম্পে প্রথমবার ঢুকলো সংবাদ মাধ্যমের ক্যামেরা। পশ্চিমবঙ্গের ঘাড়ে কার্যত কিভাবে নিঃশ্বাস ফেলছিল বাংলাভাষী জঙ্গিরা গ্রাউন্ড জিরো থেকে, তাই তুলে ধরলো এবিপি আনন্দ। অসমের কোকড়াঝাড় থেকে এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্টে উঠে এলো ভয়ঙ্কর তথ্য। পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে 100 কিলোমিটারের মধ্যেই তৈরি হয়েছিল এক প্রকার একটি ক্যাম্প, যে ক্যাম্প থেকেই উদ্ধার হয়েছে একের পর এক আগ্নেয়াস্ত্র, গুলি এবং আইডি তৈরির সরঞ্জাম। যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, আসামের জয়পুর নামাপাড়া অঞ্চলের যে জায়গা, একটি ঘর, যে ঘরটি কিছুদিন আগেই তৈরি করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ওপর থেকে এখানে চাল করা হয়েছে বাঁশ দিয়ে স্ট্রাকচার, এবং এই যে ঘর দেখা যাচ্ছে, যে ঘর ইতিমধ্যে বাইরে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে একটি খাট রয়েছে এবং ফাঁকা জায়গা। ঠিক এখান থেকেই প্রচুর সংখ্যায় গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সপ্তাহ দুয়েকের মধ্যে অসম, বাংলা ও কেরল থেকে জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের 12 জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ধরা হয়েছে 2 জনকে। ধৃত 4 জঙ্গির বাংলার যোগের বিষয়টি উঠে এসেছে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের পাকড়িগুড়ি সীমানা থেকে অসমের কোকড়াঝাড়ের নামাপাড়ার দূরত্ব 51 কিলোমিটার। আলিপুরদুয়ার শহর থেকে দূরত্ব 87 কিলোমিটার। এই নামাপাড়াতেই একটি ঘর থেকে সম্প্রতি বিপুল আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। সেই গ্রাউন্ড জিরোতেও পৌঁছে গিয়েছিলাম আমরা। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আলিপুরদুয়ার ঠিক 87 কিলোমিটার, তার কিছুটা দূরেই কোচবিহার। এবং এখানেই কয়েক মাস ধরে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরির কাজ, চলছিল গুলি সংগ্রহের কাজ, আর চলছিল আইডি তৈরির কাজ। এবং শুধুমাত্র আইডি নয়, অত্যাধুনিক আইডি তৈরি করা হচ্ছিল বলে জানা যাচ্ছে আসাম পুলিশ সূত্রে। অসমের নামাপাড়ার কাছে এই নদীর চরকে ব্যবহার করে তৈরি হয়েছিল জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আসামের গৌরাঙ্গ নদীর চরের ওপরে। এই নদীর চর 6 মাসের জন্য থাকে। বাকি 6 মাসে প্রবল বৃষ্টিপাত হলে বা ভুটানে বৃষ্টির পরিমাণ বেশি হলে পুরোপুরি জলমগ্ন থাকে, তখন চর দেখা যায় না। কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই চরকে ব্যবহার করেই দিনের পর দিন চলেছে প্রশিক্ষণ নিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। যেটা অনুমান করা হচ্ছে তদন্তকারীদের তরফে, যে এখানে দাঁড়িয়েই আগ্নেয়াস্ত্র কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে গুলি সঞ্চয় করতে হবে, বা ফাঁকা গুলি বা ভরা গুলি, বা বলা যায় যে আইডির বিভিন্ন যে ব্যবহার, সেই ব্যবহারগুলো এখানে কিন্তু শেখানো হয়েছে। শোষণটা এই যে সামনেরটা, এই যেটা নদীর চরের উপরে, নদীর চরের উপরে কাছারাই আছে শোষণটা। বোম ফাটায় না এখানে, কোনো দুদুল ধরা পড়ে এখানে এনে ফাটায়, এগুলো আমরা শোনা পাই এইটুকুই। মানে কি বোম সম এইটু কিবা কিবি ফুটে এখানে। আবির দত্ত, সৌমিত্র রায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদা, নিঃসন্দেহে বিএসএফ এর দায়িত্ব আছে। বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠকে বসে এমন অভিযোগ করছেন। কিন্তু সেখানে প্রশ্নটা তো এটা উঠবে, জঙ্গিরা ঢুকে পড়ছে, বিএসএফ এর নজর গলে হয়তো ঢুকে পড়লো, কিন্তু এখানে পশ্চিমবাংলায় তাদেরকে লালিত পালিত কে করছে? এইভাবে তারা ঘর বানিয়ে ফেলেছে, সেখানে বোমা রাখছে, বিস্ফোরক রাখছে, তারা সেই নদীর চরকে ব্যবহার করে সেখানে একেবারে সেই বিস্ফোরকগুলো ফাটিয়ে সে তারা প্র্যাকটিস গ্রাউন্ড পর্যন্ত বানিয়ে ফেলেছে। সেই দায়িত্বটা পশ্চিমবঙ্গ সরকারের নয়, এভাবে দায় এড়ানো যাবে? ভারতের সঙ্গে বাংলাদেশের 4096 কিলোমিটার সীমান্ত রক্ষা। সেই সীমান্ত রেখার মধ্যে 2217 হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, পশ্চিমবাংলার সঙ্গে। সেই পশ্চিমবাংলাতে সব থেকে বেশি, এবং সেই জায়গায় সজাগ থাকা সব থেকে বেশি হওয়া উচিত ছিল। কিন্তু এখনো পর্যন্ত যারা যারা ধরা পড়ছে বাংলাদেশের, সেখানে পশ্চিমবাংলার বাংলাদেশি তো বটেই, এবং পশ্চিমবাংলার যোগ কিন্তু বেশি। আসামে 12 জন হতে পারে, এখানে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, আর এই যে তাদের একাংশের হচ্ছে স্লিপার সেল যে তৈরি করার, তাদের এই আপনাদের এই চিকেন নেক যে শিলিগুড়ির যে অঞ্চল, সেই এই করিডোরটাকে নিয়ে তারা জঙ্গি আশঙ্কা করছেন। এই জায়গাতে বিএসএফকে দোষ দেব আর রাজ্যের নামে দোষ দেব, এই আকচি না করে ভারতবর্ষের সঙ্গে রাজ্যের একাত্ম হয়ে এই কাজ করা উচিত, জঙ্গিদের আটকানো উচিত। আমরা প্রত্যেকটা সময় সকাল থেকে রাত্রি অবধি
আতঙ্কে ভুগবো কেন? কেন সাধারণ মানুষ আতঙ্কে ভুগবে? আজকে মুখ্যমন্ত্রী বিএসএফকে ইয়ে করছেন, কিন্তু সেই জায়গাতে বিএসএফ কি করছেন আর রাজ্য পুলিশের কাছে দিনের পর দিন তার ভোটার লিস্টে পর্যন্ত নাম উঠে যাচ্ছে। কি করে তৃণমূল কর্মী শুধু নয়, তৃণমূলের পঞ্চায়েতের মালদায় বাংলাদেশি একেবারে। আমি শর্মিষ্ঠাদির কাছে এই জায়গায় আসবো, যে জায়গাগুলোতে এরা নিজেদের এই ডেরা বানিয়েছে সেগুলো কিন্তু বর্ডার থেকে খুব দূরে নয়। বিএসএফ কিছুই জানে না, বিএসএফ এর হাত গোলে ঢুকে পড়ছে জঙ্গিরা, ঘরবাড়ি বানিয়ে ফেলছে, এত অস্ত্রশস্ত্র নিয়ে তারা বর্ডার পার করে আসছে। বিএসএফ এর কোনো দায় নেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এটা উত্তর দেবে না? শর্মিষ্ঠাদি, দেখুন, আমি মনে করি দেশের ক্রাইসিসে সমস্ত মানুষকে, দলমত সমস্ত নির্বিশেষে সবাইকে এক হয়ে পাশে দাঁড়ানো উচিত। কারণ হচ্ছে আগে দেশ, তারপরে দল। দেশ বাঁচলে আমরা সবাই বাঁচব। কিন্তু পশ্চিমবাংলা আমাদের দুর্ভাগ্য, কিছু মানুষ ভিয়েতনামের কিছু হলে রাস্তায় নেমে যান, মোদি অমিত শাহ যদি কিছু কোনো কথা খুদ ধরে তারা বিক্ষোভ দেখাতে পারেনি। দেশের ক্রাইসিসে আসুন আমরা সবাই একসাথে লড়ি, এটা তারা বলতে পারে না। পশ্চিমবাংলার বর্তমান যে সরকার, তারা কিন্তু বিএসএফ এর দোষ মানলাম, কিন্তু বিএসএফ এর পরে তো পুলিশ কি করছে? পুলিশ কেন তাহলে তদন্ত করে বলছে না যে এইটা হচ্ছে, তা কেন তারা ধরছে না? এখন পাসপোর্ট যে তৈরি হচ্ছে, এখন তো পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে দেখা যাচ্ছে। এই যে পশ্চিমবাংলা খাগড়াগড় থেকে শুরু হয়েছে, টিভি বাস্ট করেছে, আমরা অনেক কিছু শুনেছি, কিন্তু কথা হচ্ছে তারপরে এনআইএ এলো, কত কাণ্ড, তারপর জল বয়ে গেল একের পর এক জঙ্গি হামলা। তাহলে পুলিশ কি করছে? এই যে জাল পাসপোর্ট, আপনি সাধারণ মানুষ পাসপোর্ট করতে যান, আপনাকে ঢুকতে দেবে না, অনেক নিয়ম কানুন, কিন্তু এত পাসপোর্ট তৈরি হলো পশ্চিমবাংলার পুলিশ, পশ্চিমবাংলার তার জন্য যে পাসপোর্ট সেবা কেন্দ্র নিজেদের দায় এড়াতে পারে এমনটাও নয়। অবশ্যই প্রাথমিকভাবে জাল নথিপত্র কিভাবে তৈরি হলো তার উত্তর যেমন এ রাজ্য সরকারকে দিতে হবে, তার পাশাপাশি পাসপোর্ট অফিসেই বা কিভাবে নজরদারি এড়িয়ে যাচ্ছে গোটাটা, সেই উত্তরও কিন্তু শর্মিষ্ঠাদি দিতে হবে। তবে শুধুমাত্র যে জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল এমনটাই নয়, পরিকল্পনা কিন্তু আরো সুদূর প্রসারিত ছিল। মুর্শিদাবাদে ছোটখাটো স্যাটেলাইট স্টেশন তৈরি থেকে শুরু করে বহরমপুর জেল ভেঙে জঙ্গি ছিনতাইয়ের মতন ঘটনাও কিন্তু ঘটানোর পরিকল্পনা ছিল এই এবিটির। গোয়েন্দা সূত্রে এমনটাই খবর। ধৃত এবিটি জঙ্গি নূর ইসলাম মণ্ডল ট্রেনিং নিয়েছিল কুখ্যাত শিমুলিয়া মাদ্রাসায়। জঙ্গিদের এই খাগড়াগড় কানেকশন এক কথায় চমকে দিয়েছে গোয়েন্দাদের। অসম পুলিশের অপারেশন প্রঘাতে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক জঙ্গিকে। এখনো অবধি ধৃত 12 জনের মধ্যে 2 জনকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছে অসম পুলিশ। এমনকি কেরল থেকে যাকে গ্রেফতার করা হয়েছে সেই বাংলাদেশি নাগরিক সাদরারিরও বাড়ি মুর্শিদাবাদেই, অর্থাৎ উদ্বেগ আশঙ্কা পশ্চিমবঙ্গেও। এই পরিস্থিতিতে অসমে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে পৌঁছেছে এবিপি আনন্দ। উঠে আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মজুত রাখা হচ্ছিল, আর মজুত রাখার পেছনে প্রধান মাথা রয়েছে বর্ধমান খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত। জেল থেকে বসেই শুরু হয়েছিল প্ল্যানিং, জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকেরা। অর্থাৎ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ কিংবা জেএমবির সঙ্গে বর্তমান বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাদেশ টিমের সম্পর্ক অত্যন্ত জোরালো। সূত্রের খবর, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি যে আব্বাস আলীকে গ্রেফতার করে অসম পুলিশের এসটিএফ। সেই আব্বাস যখন পক্সো মামলায় বহরমপুর জেলে বন্দী ছিল, সেই সময় জেলে তার সঙ্গে আলাপ হয় খাগড়াগড় কাণ্ডে ধৃত জঙ্গি সাদিক সুমন ওরফে তারিকুল ইসলামের। আর তখনই সাদিককে জেল থেকে বের করার ছক কষছিল এবিটির জঙ্গিরা। জেল ভেঙে তাকে মুক্ত করার পরিকল্পনা ছিল তাদের। অসমে মূল প্রশিক্ষণ শিবির তৈরি করলেও সূত্রের দাবি, ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে ছোটখাটো স্যাটেলাইট শিবির তৈরির ছক কষেছিল। এবিটির ধৃত 12 জন জঙ্গির অন্যতম নূর ইসলাম মণ্ডল। তার বাড়ি অসমের কোকরাঝাড়ে হলেও পুলিশ সূত্রে দাবি, খাগড়াগড় কাণ্ডের আগে নূর ইসলাম কুখ্যাত শিমুলিয়া মাদ্রাসায় ট্রেনিং পর্যন্ত নিয়েছিল। এমনকি তার অবাধ যাতায়াত ছিল আলিপুর দুয়ারের ফালাকাটাতেও। অপারেশন প্রঘাতে ধৃত নূর ইসলাম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা জানতে পাচ্ছেন যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আসামের বরপেটার এই জায়গা থেকেই প্রায় 207 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের ফালাকাটাতে একবার নয়, কমপক্ষে 2 থেকে 3 বার বিভিন্ন বাড়িতে দাওয়াতের নামে হয়েছিল বৈঠকে উপস্থিত ছিল আনসারুল্লাহ বাংলা টিমের আরো বেশ কয়েকজন সদস্য। কি পরিকল্পনা তাদের হয়েছিল জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ধরা পড়েছে হাতে গোনা কয়েকজন জঙ্গি, কিন্তু আর কারা গা ঢাকা দিয়ে রয়েছে? আমাদের আশেপাশেই কি লুকিয়ে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা? আবির দত্ত, সন্দীপ সরকার, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।
রাহুল, আপনি বিএসএফ এর কথা বলার আগে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বহরমপুরের জেলে যে জঙ্গি বন্দী ছিল সেই 2014 সাল থেকে তার সঙ্গে কিন্তু একেবারে আলাপ পরিচয় হয়ে গেল এই আব্বাসের, এবং সেখানে কিন্তু এবার জেএমবি ইকুয়াল টু এবিটি হয়ে গেল। এর মুখোশের আড়ালে ও আর নয়, দুজনে একেবারে হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গটাকে নাশকতার চালানোর একটা জমি হিসাবে তারা ব্যবহার করতে শুরু করলো। রাজ্য পুলিশ কিচ্ছু জানে না। না, ঠিক কথা, একদম ঠিক সুস্মিতা। আমি এতক্ষণ ধরে আলোচনা করে যে বুঝলাম এর স্বার্থর্থ কন্টেন্ট হচ্ছে যে বিএসএফ এর কোনো দায় নেই, একদম নেই। না, একদম। আমি শেষ করি সুস্মিতা, মাঝখানে বলে রেখেছি। কোকরাঝড় নামক আসামে বহুদিন ধরে শিবির চলছে, সেটা আসামে তারা কি করে ওখানে শিবির চালাচ্ছিল এতদিন ধরে, সেই রাজ্য সরকার আসাম তার দায় জবাব দেবে না, পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে। ডবল ইঞ্জিন সরকারের না, পশ্চিমবঙ্গ সরকার দিতে হবে, ঠিক কথা। আর বাকি রাজ্য পুলিশ তার ঢাল তলোয়ার নিয়ে লাঠি হাতে সমন্ত 2200 করে কৃষক বলল আসামি তো প্রথম ধরে অপারেশন প্রত্যাখ্যান, তারা আসামি তো ধরেছে জঙ্গিদের, আসামি তো ধরেছে। আচ্ছা বলুন। হ্যাঁ বলুন। এই পুরো সীমান্তটা ঢাল তলোয়ার নিয়ে রাজ্য পুলিশ পাহারা দেবে, একদম তাই। এবং আমি এটাও বুঝলাম না, পাসপোর্টও নাকি রাজ্য সরকারের হাতে, পাসপোর্ট অফিস রাজ্য সরকার হাতে, পোস্ট অফিস রাজ্য সরকার হাতে, সবই রাজ্য সরকার। মানে আর বাকি ভারতবর্ষের ইন্টেলিজেন্স যেটা সার্বভৌমত্বের প্রশ্নে তারা ফেল, তারা কিছু করে, তাদের করার নেই, তারা কিছু জানে না। পশ্চিমবঙ্গ ইন্টেলিজেন্স দেখবে যে বাইরে থেকে অনুপ্রবেশ ঘটছে কিনা। একেবারে বারুদের উপরে বসে আছে এটা বলা যায়। পশ্চিমবঙ্গের যে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর, তারা কি স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কোনো বৈঠক? আমি বলি, আমি উল্টোটা বলতে পারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন তাদের কাছে খবর নেই? আজকে যে বাংলাদেশে যে আনরেস্টটা হলো, সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কি করছিল তারা জানে না কিছু? আজকে অনুপ্রবেশ যে 2200 কিলোমিটার বলছো, বাকি মেঘালয়, ত্রিপুরা, আসাম, এগুলো তো বিজেপি শাসিত রাজ্য। এনআইএ যখন খাগড়াগড় থেকে জঙ্গিটাকে ধরে দিয়েছিল, তাকে যখন বহরমপুরে জেলে রেখেছিলেন, তখন সেই জঙ্গি আবার অন্য জঙ্গিদের সঙ্গে ভাবসাব করে এত বড় একটা নেক্সাস চালাচ্ছে। আপনাদের রাজ্য পুলিশ জানে না কেন? তাহলে শোনো, জেলের যারা দায়িত্বে রয়েছেন তারা জানে না কেন? বাংলায় হচ্ছে, বাংলা কথা, বাংলাকে দাগিয়ে দিয়ে লাভ নেই। আজকে বর্ডার সিকিউরিটি ফোর্সে তো এর আগে ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে, ছেড়ে দিয়েছিলেন, জামিন দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন 1000 জনকে ধরা হলে 900 জনকে জামিন দিয়ে দিয়েছে পুলিশ। শুভেন্দু ছেড়ে দাও, পাসপোর্ট আবার আটকাচ্ছে, অমুক আটকাতো। আজকে শুভেন্দু অধিকারী কেন গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে না যে এখানে দাঁড়িয়ে যে অনুপ্রবেশের কথা বলছেন? তো বিএসএফ যে এই যে লম্বা জায়গাটা সবাই 100 দিনের কাজের টাকা না পেলে যখন সাংসদের নেতৃত্বে এখান থেকে মানুষজনকে নিয়ে আপনারা দিল্লিতে গিয়ে বসেন, তাহলে এখানে আসাম থেকে জঙ্গি ধরা পড়ছে কি করে? আসামও তো একটা বর্ডার এরিয়া, আসাম থেকে তো জঙ্গি ধরা পড়ছে। আসাম পুলিশ অপারেশন প্রঘাতটা করলো বলে তো জানা গেল রাহুল দা। বহুদিন ধরে শিবির চলছে, কি করে চলে? আপনার বাড়ির পাশে জঙ্গি আছে কিনা আপনি নিশ্চিত করে বলতে পারেন কি? আমাকে তো বলতে দিছো না কথা। বলুন। আচ্ছা বলুন, আপনার আরো বলার আছে, আপনি বলুন। 100 বলার আছে। আজকে দাঁড়িয়ে হরদীপ সিং পুরী, কেন্দ্রীয় মন্ত্রী, নিজে ডিক্লেয়ার করেছিল গত বছর 17 আগস্ট যে রোহিঙ্গাদের এখানে আবাসনে জায়গা দিতে হবে। পরে ভারতবর্ষ সরকার উইথড্র করে এবং সেটা পিএমও ট্যাগ করেছিলেন। তার মানে রোহিঙ্গারা থাকে মায়ানমারে, ওই পশ্চিমবঙ্গ, আসাম, এখান থেকে ঢুকে ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ পেরিয়ে দিল্লি যাচ্ছে। আর তার মানে হরদীপ সিং পুরী জানতেন যে রোহিঙ্গারা দিল্লিতে আছে, তো তাদের তো আবাসনে জায়গা দেওয়া হয়নি। তো সেই রোহিঙ্গারা কোথায় গেল? কোথায় তারা? আজকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যদি জানে যে রোহিঙ্গারা আছে এখানে, বিজেপি তো অভিযোগ করে রোহিঙ্গাদের নাকি ঢোকানো হচ্ছে। স্টেটমেন্ট বলছি, আমি কেন্দ্র সরকারের মন্ত্রী স্টেটমেন্ট বলছি। চয়নদা দেখুন, খুব পরিষ্কার কেন্দ্র সরকারের মন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছে। রাহুল, এক মিনিট রাহুল, সেটা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় থাকবে আর প্রতিবেশী রাষ্ট্রগুলোর জঙ্গিরা ঢুকবে না, এটা আমরা এর আগে দেখিনি। এবং কান্দাহারের ঘটনাটা বিজেপির আমলেই হয়েছিল, এটা আপনাদের মনে করিয়ে দিই। দ্বিতীয় যে ঘটনাটা, এই আনসারুল্লাহ বাংলা, এদের সবচেয়ে বেশি রাখতে তো আমাদের ওপরে, কমিউনিস্টদের ওপরে, এবং যারা নাস্তিক তাদের ওপরে। ও ব্লগার অভিজিৎ রায় খুন হয়েছিলেন এবং ওদের হাতে। শুধু তাই নয়, আমাদের যা তথ্য সেই অনুযায়ী আমি বলতে পারি, ওয়াসিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অধ্যাপক AKM শফিউল ইসলাম, এদের হত্যা করেছিল ওখানে, কারণ এরা মৌলবাদের বিরুদ্ধে কথা বলেছিল। পরিষ্কার কথা, এদের সমস্ত দেশের মৌলবাদীদের সঙ্গেই এটা কম বেশি যোগাযোগ আছে, সেটা ধর্ম নির্বিশেষে। আমি খুব স্পষ্টভাবে বলছি, এখানে অশান্তিটা তৈরি করতে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে স্বরাষ্ট্র দপ্তর মানে গাফিলতির চূড়ান্ত জায়গায় নিয়ে যাচ্ছে। দুই, সেটা হচ্ছে কি, নির্বাচন কমিশনের যদি নজরদারি সঠিকভাবে থাকে, তাহলে এমপি নির্বাচনে 2-3 জন প্রার্থীর বাংলাদেশি পরিচয় চলে এসেছিল, আমি নাম বলবো না। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনের কথা বলা হচ্ছে, আপনারা মুর্শিদাবাদের কথা বলছেন, যিনি মুর্শিদাবাদে একটা নির্দিষ্ট ধর্মের পরিচয় রয়েছে, যিনি মালদা
উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হচ্ছেন, প্রধান হয়েছেন, তাদের পরিচয় কিন্তু ওপারে। সেক্ষেত্রে এই জায়গাগুলো গাফিলতি রয়েছে। আর পাসপোর্ট পরিষেবার কথা যে আপনি নিজে বললেন, পাসপোর্ট অফিসে সমস্ত নথি জমা পড়ে, একজন আরেকজনের ঘরে দায় ঠেলার কোনো জায়গা কিন্তু এখানে নেই একেবারেই। তবে আশঙ্কার জায়গা কিন্তু শুধুমাত্র যে পড়শি রাষ্ট্র থেকে আসা জঙ্গি বা অনুপ্রবেশকারী এমনটাই নয়, তার পাশাপাশি একেবারে পড়শি রাজ্য বিহার, সেখান থেকে কিন্তু এসে সুপারি কিলাররা শাসক দলের জনপ্রতিনিধিদের হত্যা করে যাচ্ছে। আশঙ্কার জায়গা কিন্তু একটা নয়, একাধিক। বৃহস্পতিবার সকাল 10:30টায় খুন হয়ে গিয়েছিলেন মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি। আর সেই খুনের ঘটনার পর প্রায় 48 ঘন্টা কাটতে চলেছে, কিন্তু এখনো কেন বেঘরে প্রাণ গেল দুলাল সরকারের, তার উত্তর কিন্তু পাওয়া যায়নি। মোটিভটা কি খুনের? কে খুন করালো, কেনই বা খুন করালো তাকে? নিহত নেতার স্ত্রী কিন্তু বিস্ফোরক দাবি করছেন। তিনি বলছেন এর পেছনে অনেক মাথা আছে, বড় সড় ষড়যন্ত্র। আপনাদেরকে বলতে বলতে হয়রান হয়ে গেছে, বলে কাউকে আমি বোঝাতে পারি কত বড় কনস্পিরেসি হয়েছে এখানে দীর্ঘদিন থেকে। যেভাবে তার উপরে গুলি চালানো হয়েছে সেটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না, এটা অনেক দিনের অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়টি আমি মনে করছি। যা শুনতে পেলাম 10 লক্ষ টাকা নিয়েছে নাকি, অলরেডি পেমেন্ট হয়েছে, বা 50 লক্ষ টাকা দিয়েছে, এরকম শুনতে পাচ্ছি। তাহলে সেই টাকাটা কে? রাহুল দা, একেবারে নিহতের স্ত্রীর দাবি আপনি নিশ্চয়ই শুনলেন। তিনি বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব পিছনে কিন্তু অনেক বড় মাথা আছে। চেয়ারম্যান, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি কিন্তু একেবারে সুপারি দেওয়ার টাকার হিসেবটা পর্যন্ত নির্দিষ্ট করে বলে দিচ্ছেন। দেখো, পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে দুজনকে গ্রেপ্তার করেছে এবং একজন বিহারের বাসিন্দা, প্রবাবলি আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে ষড়যন্ত্র নিশ্চয়ই আছে। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তার উপর কোনো কথা হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন এখানে কোথাও দাঁড়িয়ে, একদম কোথাও দাঁড়িয়ে যদি এটা দেখো, এটাই হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, কিন্তু তাহলেও তিনি সমালোচনা করতে ছাড়েননি। যেটা সত্যি সেটা সত্যি। কোথাও দাঁড়িয়ে গাফিলতি তো নিশ্চয়ই ছিল। এসপির অপদার্থতা একদম যদি ধরে নি, একদম এসপির অপদার্থতা, কিন্তু তার পাশাপাশি এটাও তো বলবেন শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। না, এবার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব না, বিরোধীদের উস্কানি বা কোনো প্রভোকেশন আছে, তারা করেছে, এর পেছনে কোনো ব্যবসায়িক লেনদেন আছে আমার জানা নেই। যতক্ষণ না তদন্ত করে গোষ্ঠীদ্বন্দ্বে যদি শাসক দলের নাম জড়ায়, তাহলে তো আবার পুলিশ সেখানে বিপাকে পড়বে। সত্যিকারের নামটা কি জানা যাবে? আমি তো তাহলে যে কোনো পশ্চিমবঙ্গে যে কোনো খুন হবে, যে কোনো গন্ডগোল হবে, সবই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হবে, এটা তো কথা না। না না, বাড়ির লোক বলছেন, তার স্ত্রী বলছেন, তিনিও জনপ্রতিনিধি, ওনার মানসিক অবস্থা যা আছেন বলতেই পারেন, কিন্তু এটা প্রমাণ সাপেক্ষ, তদন্ত সাপেক্ষ। তদন্ত হোক, বেরিয়ে আসবে কেন হবে। চয়ন, দেখুন তদন্ত হবে, জানা যাবে বিহার থেকে এসেছিল শার্পশুটার, সবটাই বোঝা গেল, সুপারি কিলার আনা হয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নামটা যদি শাসক দলের অন্য কারোর থাকে, সত্যিকারের যদি কেউ এর ভেতরে থেকে থাকেন, পুলিশ সেই সত্যিটা সামনে আনতে পারবে। তো এমন অপদার্থ সুপার যদি হয়, মুখ্যমন্ত্রী ভট্টাচার্য শেষ 3 বছর উনি রেখেছেন কেন? 1, 2 হচ্ছে সেটা হচ্ছে যে এই খুন সন্ত্রাস মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা স্থাপন করা যদি পুলিশ এরকম হয়, তাহলে তো সত্যি মুশকিল। শাসক দলের জনপ্রতিনিধির নিরাপত্তা নেই। এবং উনি বলছেন আমি কিছুই জানতাম না, চিটফান্ডও জানতেন না, এই নিরাপত্তা রক্ষী প্রত্যাহার হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি জানতেন না। এটা অদ্ভুত ব্যাপার। আমরা তো এখানে খুব স্পষ্ট এবং সিলেবাস বদলে যাচ্ছে, সিলেবাস বদলে যাচ্ছে, তিনি জানেন না, কিছুই জানেন না। না জেনে যদি মুখ্যমন্ত্রী থেকে থাকেন, তাহলে ওনার সবচেয়ে সহজ কাজ হচ্ছে স্পষ্ট বলেছেন পুলিশ কাউকে রিয়াদ করবে না। সে যে কোনো রিয়াদ করছে, এটা রিয়াদ করলো না, তদন্ত হোক, বেরোবে কোথায়? এটা বাম জামানা নয়, আরে হেলমেট ছাড়া, আরে নিজেদের ডিসি মেটাকে দাঁড়িয়ে কিন্তু শিষ্যন্দা শুধুমাত্র মালদাতেই তো শেষ হচ্ছে না। মানে মালদায় একটা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে। দেখুন বীরভূম, সেখানে কঙ্কালীতলার উপপ্রধান তৃণমূল কংগ্রেসে, তিনিও ভয় পাচ্ছেন, তাকেও হত্যা করা হতে পারে। অভিযোগ কার বিরুদ্ধে করছেন? তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। দেখুন খুব ইন্টারেস্টিং, কোনো বিরোধীদের নাম কিন্তু এখানে আসছে না, অন্য কারোর কথা কিন্তু তিনি বলছেন না, সম্পূর্ণ রাজনৈতিক আকচাকটি পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপরে মুর্শিদাবাদ, সেখানেও একেবারে বাড়ির সামনে ধূপ টুপ গঙ্গাজল পর্যন্ত পৌঁছে দিয়ে চলে গিয়েছে। তাহলে ভয়ের জায়গাটা কোথায়? অতি সম্প্রতি মে মাসে আমরা দেখলাম আমাদের কাউন্সিলর, তিনি কোনো মতে তার প্রাণটা বেঁচেছে কপাল জোরে। সুশান্ত ঘোষ এখানকার কাউন্সিলর, কপাল জোরে প্রাণ বেঁচেছে। তার মানে শাসক দলের নেতারা কেউ নিরাপদ নন। রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে যা হবার তাই হচ্ছে।
আজকে 15 দিন ধরে রেকি করছেন মাল্লায়, আর সুপার কিছু জানেন না। আর সুপার অপদার্থ তিনি বলছেন এসপি, আর এসপি তো এখনো পর্যন্ত আছেন, 48 ঘন্টা হয়ে গেছে, তার মূল চক্রীকে পাওয়া যাচ্ছে না। বিহারি হোক আর যেখানেই হোক, তাই সেখানে আটকানো যাচ্ছে না। আজকে হাতে হাতে বন্দুক বারুদ। বকটুই কাণ্ডের পর এই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন যে বেআইনি অস্ত্র থেকে শুরু করে প্রত্যেকটা উদ্ধার করতে হবে। তার কোথায় পুলিশ মন্ত্রী? তার নিজস্ব পুলিশ তার কথা শোনে না। কৃষ্ণনগরের সরকারি আইনজীবীর তার পিকনিকের পাশে বেআইনি অস্ত্র। কি দেখাচ্ছেন? সারা রাজ্যে কি চলছে? আজকে ফুসফুসটা নষ্ট হয়ে গেছে, সেই রাজ্য আর রাজ্য নেই, নৈরাজ্য হয়ে গেছে। কারণ পুলিশ মন্ত্রী নিজে পুলিশের কথা শোনেন না। তার এক জায়গাতে, সেই জায়গাতে তার দলের, আজকে তৃণমূলই হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক আর সিপিএমই হোক, মানুষ মারা যাচ্ছে, রাজ্যের মানুষ মারা যাচ্ছে। বাংলা কোথায় আছে? আজকে পাশের যে রিক্সা চালক, অটো চালক, সে কে সন্ত্রাসী, কে আজকে জঙ্গি, কে মারবে আজকে বোঝা যাচ্ছে না। সকাল দুপুর রাত্রির মানুষ আতঙ্কে ভুগছে। এই প্রশ্ন উঠবে না শর্মিষ্ঠাদি? সত্যি তো আমাদের পাশে কারা আছে, সত্যি তাদের কি পরিচয়, জানবেটাকে? মুখ্যমন্ত্রী বলছেন ডিআইবি কাছে খবর নেই, ডিআইবি কিছু খবর শেয়ার করে না। সিআইডি কে ঢেলে সাজানোর কথা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, ঢেলে সাজানোর দায়িত্ব নিজের হাতে নিয়েছেন। এসপি মালদার তাকে অপদার্থ মুখ্যমন্ত্রী নিজে বলছেন। তাহলে আমরা কাকে ভরসা করব? মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিজেই ভরসা রাখতে পারছেন না টিমের উপর। দেখুন 14ই আগস্ট মধ্যরাতে রাজ্যি করে যে ঝামেলাটা হলো, সেদিন পুলিশ কি অযোগ্যতার প্রমাণ দেয়নি? একের পর এক চলছে তো পশ্চিমবাংলার পুলিশের এই কাজ। এখন পুলিশ যদি তৃণমূলের ওই সভায় গিয়ে তিনি নিচ্ছেন, মালা পড়ছেন, তিনি পুরস্কার নিচ্ছেন, সেখানে তিনি খিচুড়ি বিতরণ করছেন। আমার কথা একটাই, আজকে তৃণমূলের থেকে সেফ নয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এত সুপারি কিলার আমরা কসবাতেও দেখেছি, সেখানেও সুপারি কিলার, এত সুপারি কিলার, এই সুপারিটা দিচ্ছে তৃণমূলের, নিশ্চয়ই সুপারিটা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাহিনী সমালোচনা করছেন, তাহলে কি কাজ করছে পুলিশ? যেখানে পুলিশ মন্ত্রী নিজে বাহিনীর উপরে ভরসা রাখতে পারছেন না, সেখানে সাধারণ মানুষ কার উপরে নির্ভর করবেন? ধন্যবাদ।